বাংলা অডিবল, আপনার শ্রুতি গ্রন্থাগার। পৃথিবীর অসংখ্য মানুষের জীবন বদলে দেয়া উপন্যাস দ্য অ্যালকেমিস্ট। আন্দালুসিয়ান এক রাখাল বালকের গল্প। বই পড়া আর ভ্রমণ তার নেশা, লক্ষ্য গুপ্তধন। তার রোমাঞ্চকর জীবনে আসে প্রেমের হাতছানিও। তবু সে তার লক্ষ্যে অটুট। পাড়ি দেয় আরবের মরুঝড়, ভয়ঙ্কর পথ। শেষ পর্যন্ত সেই বালকের ইচ্ছাশক্তি তাকে কোথায় পৌঁছে দেয়? কে সেই অ্যালকেমিস্ট? শুনুন সেই গল্প। আমন্ত্রণ তৃতীয় ও শেষ পর্বে। পরদিন রাতে একটা ঘোড়া নিয়ে অ্যালকেমিস্টের তাঁবুতে হাজির হয় ছেলেটা। অ্যালকেমিস্ট প্রস্তুত হয়ে রওনা দেয় তার সাথে। তারপর বলে, মরুর বুকে কোথায় কোথায় প্রাণ আছে একবার দেখিয়ে দাও। যারা এসব চিনতে পারে তারাই শুধু গুপ্তধন পেতে পারে। আকাশের চাঁদ আলো দিচ্ছে। এগিয়ে যাচ্ছে তারা মরুভূমির বুকে। সান্তিয়াগো ভাবে, আলো না থাকলে এখানে প্রাণের অস্তিত্ব পাওয়া দুষ্কর। আমি এখনো মরুভূমিকে ঠিকমতো চিনে উঠতে পারিনি। কথাটা অ্যালকেমিস্টকে বলতে গিয়েও সে থেমে যায়। এখনো ভয় পায় তাকে। আকাশের পাখিগুলো যেখানে দেখেছিল সেই পাথুরে জায়গায় হাজির হয় তারা। এখন এখানে শুধুই বাতাসের হাহাকার। মরুতে প্রাণ চিনতে শিখিনি এখনো। জানি আছে কোথাও না কোথাও, কোথায় তা জানি না। জীবন আকর্ষণ করে জীবনকে, বুঝতে পারে সান্তিয়াগো। আলগা করে দেয় ঘোড়ার লাগাম। টকবগে ঘোড়াটা থামে পাথরের উপর। প্রায় আধ ঘণ্টার জন্য ছুটে চলে ঘোড়া। সেই সাথে পাশে পাশে ছুটে চলে অ্যালকেমিস্ট। দূরের মরুদ্যান এখন আর দেখা যায় না। দেখা যায় শুধু বিচিত্র রঙের মলিন মরুভূমি আর আকাশের চাঁদ। তারপর একেবারে কারণ ছাড়াই ধীর হতে শুরু করে ঘোড়ার গতি। জীবন আছে এখানে, অ্যালকেমিস্টকে বলে ছেলেটা। মরুর ভাষা এখনো আয়ত্ত করতে পারেনি, কিন্তু আমার ঘোড়া তা জানে। তারা নেমে পড়ে। কোনো কথা নেই অ্যালকেমিস্টের মুখে। ধীরে এগুতে এগুতে তারা পাথরের দিকে তাকায়। হঠাৎ থেমে পড়ে অ্যালকেমিস্ট। নিচু হয়। পাথরের খাঁজে ছোটখাটো একটা গর্ত আছে। হাত পুরে দেয় অ্যালকেমিস্ট, পুরোটা, কাঁধ পর্যন্ত। কিছু নড়ছে সেখানে। দেখা যাচ্ছে অ্যালকেমিস্টের চোখ, শুধু চোখটা। গর্তে যাই থাক না কেন, সেটা দখলের জন্য চেষ্টা করছে সে। তারপর ঝড়ের গতিতে বের করে আনে হাত। লাফিয়ে উপরে উঠে যায়। হাতের লেজের দিকে ধরা একটা গ্রাসপেড সাপ। একই সাথে লাফিয়ে ওঠে সান্তিয়াগো। সরে যায় অ্যালকেমিস্টের কাছ থেকে অনেক দূরে। সাপটা জাতে গোখুর, আর গোখরার মুখ থেকে যে বিষ বের হচ্ছে তা 1 মিনিটের মধ্যে তরতাজা মানুষকে মেরে ফেলতে পারে। সান্তিয়াগো বলে ওঠে, বিষের দিকে নজর রাখো। কিন্তু অ্যালকেমিস্টের চোখে মুখে কোনো ভাবান্তর নেই। গর্তে হাত ঢুকিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে এটাকে বের করার। এমন জাতসাপ যে কাটেনি তা বলা যায় না। আর কামড় খেয়ে থাকলে 200 বছর বয়স হয়েছে অ্যালকেমিস্টের, বলেছিল ইংরেজ লোকটা। সে নিশ্চয়ই মরুর সাপ নিয়ে কাজ করতে জানে। ঝোলার ভেতর থেকে একটা জিনিস বের করে আনে অ্যালকেমিস্ট। তারপর বালিতে বৃত্ত এঁকে ছেড়ে দেয় সাপটাকে। একেবারে শান্ত হয়ে আসে সেটা। ভয়ের কিছু নেই, সে আর বৃত্ত ছেড়ে বের হবে না। তুমি মরুর বুকে জীবন খুঁজে পেয়েছ। খুব ভালো নিদর্শন, ভালো লক্ষণ। ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন? অ্যালকেমিস্ট বলে, কারণ পিরামিডের চারপাশে মরুভূমি। কাল রাত থেকে সান্তিয়াগোর মন ভালো নেই। পিরামিড নিয়ে নতুন করে আর কোনো কথা সে তুলতে চায় না। এখন গুপ্তধনের সন্ধানে বের হওয়া আর ফাতিমাকে ছেড়ে যাওয়া একই কথা। অ্যালকেমিস্ট বলল, আমি তোমাকে মরুভূমি পেরিয়ে যাওয়ার পথ দেখাব। আমি তো মরুদ্যানে থেকে যেতে চাই। ফাতিমাকে পেয়ে গেছি, আর যতদূর মনে হয় সে গুপ্তধনের চেয়েও বেশি মূল্যবান। পাল্টা জবাব দেয় অ্যালকেমিস্ট, ফাতিমা মরুর দেশের মেয়ে। সে জানে পুরুষদের যেতে হয় ফিরে আসার জন্য, আর সে তার গুপ্তধন এর মধ্যেই পেয়ে গেছে, তোমাকে। এখন তার কামনা যেন তুমি তোমার চাওয়াটা পাও।
কিন্তু আমি যদি থেকে যেতে চাই, তাহলে বলি কি হবে। তুমি হবে মরুদ্যানের উপদেষ্টা। স্বর্ণ দিয়ে কিনে ফেলবে অনেক ভেড়া আর উট। বিয়ে করে ফেলবে ফাতিমাকে। সুখে থাকবে বছরখানেক। তুমি ভালোবাসবে মরুভূমিকে। চিনতে শিখবে অর্ধলক্ষ খেজুর গাছের প্রতিটাকে। দেখবে কি করে মরুভূমির বুকে বেড়ে ওঠে গাছগুলো, কি করে ক্ষয়ে যায়। আর শিখবে অনেক নতুন কিছু, কারণ এখানে সবচেয়ে বড় শিক্ষক হল স্বয়ং সাহারা। তারপর দ্বিতীয় বছরের কোনো এক সময় মনে পড়ে যাবে গুপ্তধনের কথা। এতদিনে তোমার লক্ষণ বিচারের ব্যাপারগুলো আরও ধারালো হবে। সেগুলো অষ্টপ্রহর বলে যাবে গোপন সম্পদের ব্যাপারে। এদিকে চোখ পড়বে না। কল্যাণ করতে থাকবে পুরো মরুদ্যানের। গোত্রপতিরা সমস্বরে তোমার জ্ঞানে পঞ্চমুখ হয়ে পড়বে। উটের সাথে আসবে সম্পদ, আর সম্পদের সাথে ক্ষমতা। এবার তৃতীয় বছরের কথা বলি। তখন তুমি শুরু করে দিয়েছ গুপ্তধন আর স্বপ্নের কথা, জীবনের লক্ষ্যের কথা। ঘুরে বেড়াবে রাতের পর রাত মরুর বুকে, মরুদ্যানের বুকে, একা একা। ফাতিমা ভাববে তার জন্য আজ এ অবস্থা, কিন্তু তোমার ভালোবাসা তার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিচ্ছে কড়ায় গণ্ডায়। খেয়াল করো, কখনো সে থাকতে বলছে না তোমাকে, কারণ বালির দেশের মেয়েরা সব সময় স্বামীর অপেক্ষায় থাকতে পছন্দ করে। রাতের পর রাত ঘুরে বেড়াচ্ছ তুমি মনের অস্থিরতা নিয়ে। এদিকে চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছে গুপ্তধন। তারপর চতুর্থ বছরের কোনো এক সময় হারিয়ে যাবে লক্ষণগুলো, কারণ তুমি তাদের কথায় কান দাও না। গোত্রপতিরা ঠিক ঠিক বুঝতে পারছে সব ব্যাপার। তোমাকে সরিয়ে দিচ্ছে ক্ষমতা থেকে, কারণ তোমার নিজের ক্ষমতা নেই। কিন্তু ততদিনে তোমার টাকা পয়সা বেড়ে অনেক হয়ে যাবে, থাকবে অনেক কর্মচারী। বাকি জীবনটা কাটাবে এই ভেবে যে তুমি তোমার লক্ষ্যের পিছু ধাওয়া করনি। আর দেরি হয়ে গেছে এতদিনে, অনেক দেরি। মনে রেখো, সব সময় মনে রেখো, ভালোবাসা কখনো কাউকে লক্ষ্য থেকে সরিয়ে দিতে চায় না। কেউ যদি লক্ষ্য ছেড়ে দেয়, বুঝতে হবে সে ভালোবাসা সত্যি নয়। সে ভালোবাসা যা জগতের ভাষায় কথা বলে। এবার বালু থেকে বৃত্তটা সরিয়ে দেয় অ্যালকেমিস্ট। চট করে সাপটা চলে যায় আগের জায়গায়। সাথে সাথে সান্তিয়াগোর মনে পড়ে সেই স্ফটিক ব্যবসায়ীর কথা, যে অহর্নিশি মক্কা যাবার কথা ভাবে। সেই ইংরেজের কথাও মনে পড়ে, যে অ্যালকেমিস্টকে খুঁজছে। সেই মেয়ের কথা মনে পড়ে, যে বিশ্বাস করে মরুভূমিকে। মনে পড়ে যায় সে মরুভূমির কথা, যে এনে দিয়েছে ভালোবাসার মেয়েটাকে। আবার ঘোড়ায় চড়ে তারা। এবার অ্যালকেমিস্টকে অনুসরণ করে ছেলেটা। ফিরে যাচ্ছে মরুদ্যানে। সেখানকার কলরব তুলে আনে হু হু করে বয়ে যাওয়া বাতাস। কান পেতে আছে সান্তিয়াগো, কান পেতে আছে ফাতিমার কণ্ঠ শোনার জন্য। আমি তোমার সাথে যাচ্ছি। অবশেষে সে বলে। কোত্থেকে যেন হুড়মুড় করে শান্তি এসে ভরিয়ে দেয় তার বুক। মাত্র একটা কথাই বলে অ্যালকেমিস্ট, আমরা কাল সূর্যোদয়ের আগে রওনা দিচ্ছি। সারা রাত ঘুম হয়নি তার। ভোরের ঘণ্টা দুয়েক আগে পাশে শোয়া আরেক ছেলেকে জাগিয়ে ফাতিমার থাকার জায়গার কথা জিজ্ঞেস করে। ফাতিমার তাঁবুর কাছে যাবার পর ছেলেটাকে একটা সোনার টুকরো দেয়, যা দিয়ে অবলীলায় কিনে ফেলা যাবে একটা ভেড়া। এবার যেতে বলে ফাতিমার তাঁবুতে। তাকে জাগাতে হবে, বলতে হবে বাইরে অপেক্ষা করছে সান্তিয়াগো। কথা মতো কাজ করে তরুণ আরব। আবার তাকে আরও একটা ভেড়া কেনার মতো টাকা দেয় ছেলেটা। এবার আমাদের একা থাকতে দাও। ছেলেটা চলে যায়। গর্বে বুক ফুলে উঠেছে, কারণ সে উপদেশটাকে সাহায্য করেছে, কারণ সে পেয়েছে কয়েকটা ভেড়া কিনে নেয়ার মতো স্বর্ণ। দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ফাতিমা। দুজনে মিলে চলে যায় খেজুর বাগানের কাছে। সান্তিয়াগো জানে নিয়ম ভাঙা হচ্ছে। হোক, এখন এসবে কিছু এসে যায় না। অবশেষে সে বলে, চলে যাচ্ছি। তোমাকে জানিয়ে রাখি, ফিরে আসব। আর ভালোবাসি, ভালোবাসি তোমাকে, কারণ। কোনো কথা বলো না। কেউ ভালোবাসা পায় কারণ সে ভালোবাসা পায়। ভালোবাসার জন্য
কোনো কারণ দর্শানোর দরকার নেই। কিন্তু ছেলেটা একগুঁয়ের মতো কথা বলেই চলেছে। স্বপ্নের পর দেখা হলো এক রাজার সাথে, তারপর বিকিকিনি করেছে অনেক স্ফটিক, পেরিয়ে এসেছে তেপান্তর, তারপর যুদ্ধ ঘোষণা করল গোত্রগুলো। আমি অ্যালকেমিস্টের খোঁজে সব চষে ফেলে অবশেষে পেলাম কুয়ার ধারে। আর তোমাকে ভালোবাসি, কারণ পুরো সৃষ্টি জগৎ ফিসফিস করে তোমাকে আমার করে পাইয়ে দিতে। জড়িয়ে ধরে তারা পরস্পরকে। এই প্রথম স্পর্শ করল। ছেলেটা বলে, ফিরে আসব কিন্তু। এর আগে আমি শূন্য অনুভূতি নিয়ে তাকিয়ে থাকতাম মরুর দিকে, ফাতিমা বলে। এখন সেখানে থাকবে আশা। বাবাও চলে গিয়েছিল একদিন, তারপর ফিরে এসেছিল মায়ের কাছে, তারপর যতবার গেছে ততবারই ফিরে এসেছে। আর কোনো কথা নেই, দুজনেই ঘুরে বেড়ায় গাছের নিচে। তারপর ছেলেটা ফাতিমাকে এগিয়ে দেয় তাঁবুর কাছে। সান্তিয়াগো বলে, ফিরে আসব আমি, তোমার বাবা যেমন তোমার মায়ের কাছে ফিরে এসেছিলেন সেইভাবে। তারপর চাঁদের ম্লান আলোয় সে দেখে ফাতিমার চোখে অশ্রু। তুমি কাঁদছ? আমি মরুর দেশের মেয়ে। চোখ মুছতে মুছতে সে বলে, এবং আমি একটা মেয়ে। পরের দিন পানি আনতে গিয়েছিল ফাতিমা। সেখানে কেউ অপেক্ষা করছে না। এখানে আছে 50,000 গাছ, আছে 300 কুয়া, আছে হজযাত্রীদের আনাগোনা, ব্যবসার ব্যস্ততা, যুদ্ধের ডামাডোল, সব আছে। তবু শূন্য মনে হচ্ছে এই পুরো মরুদ্যানটাকে। এখন থেকে মরুভূমির দিকে তাকানোর পালা আকাশের দিকে। কোন তারাটা অনুসরণ করবে সান্তিয়াগো? সে অপেক্ষা করছে। এক নারী অপেক্ষা করছে তার সাহসী পুরুষের জন্য। ঘোড়ার পিঠে চড়তে চড়তে অ্যালকেমিস্ট বলে উঠেছিল, পেছনে ফেলে আসা কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামিও না। ভুবনের রুহে সব লেখা আছে, লেখা থাকবে সব সময়ের জন্য। লোকে কিন্তু চলে যাবার কথা বেশি ভাবে না, ভাবে ঘরে ফেরার কথা। কেউ যদি খাঁটি পদার্থে তৈরি কিছু পায়, তা কখনো ক্ষয়ে যাবে না। কোনো কিছু সব সময় ফিরে আসতে পারে, কিন্তু সে ফিরে আসাটা কোন বেশে তা খুব গুরুত্বপূর্ণ। লোকটা অ্যালকেমির ভাষায় কথা বললেও ছেলেটা যা বোঝার বুঝে নেয়। পেছনে ফেলে আসা ব্যাপারগুলো ভুলে যাওয়া খুব কঠিন। মরুদ্যানে সে অনেক কিছু ফেলে এসেছে, অনেককে। হয়তো এই অ্যালকেমিস্ট কাউকে কখনো ভালোবাসেনি, ছেলেটা ভাবে। সামনে চড়ে বসে অ্যালকেমিস্ট, কাঁধে তার পুরনো বন্ধু বাজ পাখি। মরুর ভাষা এই বাজ পাখিটা ভালোই বোঝে। একটু থামলেই এক চক্কর ঘুরে আসে চারপাশে। প্রথম দিন এনেছিল একটা ইঁদুর, পরদিন একজোড়া পাখি। রাতে ঘুমিয়ে পড়ার আগে সাবধানে আগুন নিভিয়ে দেয় তারা। হোক শীত, থাকুক চাঁদ, কিন্তু তা ক্ষীণ হয়ে যাবার ফলে অন্ধকার হয়ে আসে। দিনের বেলায় চলে টকবগিয়ে, কথা বলে শুধু যুদ্ধ এড়িয়ে কিভাবে যাওয়া যায় সেই বিষয়ে। সামনে চলার সময় বাতাসে ভর করে ভেসে আসে রক্তের মিষ্টি গন্ধ। ধারে কাছেই কোথাও যুদ্ধ হয়েছিল, এ সবই লক্ষণ। সপ্তম দিনের কথা। অ্যালকেমিস্ট আগেভাগেই আজকের মতো থেমে যাবার বন্দোবস্ত করতে চায়। বাজ পাখি উড়ে যাবার পর নিজের ভাগ থেকে ছেলেটাকে একটু পানি সাধে সে। তোমার যাত্রার শেষ প্রান্তে চলে এসেছ। অ্যালকেমিস্ট বলছে, লক্ষ্যের পিছু ধাওয়া করায় অভিনন্দন, কিন্তু সারা পথে তুমি আমাকে কিছুই বলনি। আমি মনে করেছিলাম রসায়নের কিছু কিছু ব্যাপার শেখাবে। কিছুদিন আগে অ্যালকেমির উপর তাল তাল বই আছে এমন এক লোকের সাথে মরুভূমি পার হয়েছিলাম, কিন্তু বই দেখে কিছুই বুঝিনি। অ্যালকেমিস্ট জবাব দেয়, শেখার একটাই পথ, কাজের মাধ্যমে। যাত্রাপথে যা জানার সব জেনে গেছ, আর একটা ব্যাপার বাকি। ছেলেটা উসখুস করছে জানার জন্য। এদিকে অ্যালকেমিস্ট তাকিয়ে আছে দূর দিগন্তে বাজ পাখির খোঁজে। তোমাকে অ্যালকেমিস্ট বলে কোন লোকে? কারণ আমি তাই। তাহলে অন্য সব অ্যালকেমিস্ট কেন সোনা বানাতে পারে না? তাদের একমাত্র উদ্দেশ্য স্বর্ণ, জবাব দিল সফরসঙ্গী। তারা তাদের লক্ষ্যের গুপ্তধন খুঁজে যাচ্ছে, লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করছে না। কথা তোলে ছেলেটা,
আমার আর কি জানা এখনো বাকি। কিন্তু দিগন্তে তাকিয়ে আছে অ্যালকেমিস্ট। পাখিটা ফিরে আসছে শিকার নিয়ে। তারা মরুর বুকে গর্ত খোঁড়ে, তারপর সেখানে আগুন জ্বালায় যাতে বাইরে থেকে শিখা দেখা না যায়। আমি একজন অ্যালকেমিস্ট, কারণ আমি অ্যালকেমিস্ট। বিজ্ঞানটা শিখেছিলাম দাদার কাছে, সে শিখেছিল তার বাবার কাছে। এভাবে চলে গেছে ভুবন সৃষ্টির শুরুতেই। তখনকার দিনে মাস্টার ওয়ার্কের কথা লেখা যেত শুধুমাত্র অ্যামারান্ডের বুকে। কিন্তু মানুষ সরল ব্যাপারগুলোকে বাদ দিয়ে লেখা শুরু করল বিস্তারিতভাবে, শুরু করল অনুবাদ, শুরু করল দর্শন। তারা মনে করতে শুরু করল অন্যদের থেকে তারা ভালো জানে। এদিকে সেই আসল অ্যামারান্ড কিন্তু নষ্ট হয়নি। অ্যামারান্ডে কি লেখা ছিল? সাথে সাথে বালিতে আঁকা শুরু করল অ্যালকেমিস্ট। কাজটা ফুরিয়ে যায় মিনিট 5 মধ্যে। এই অঙ্কন দেখে ছেলেটার মনে পড়ে সেই নগর চত্বরের কথা, মনে পড়ে রাজার কথা, যেন কত যুগ আগের ঘটনা। এটুকুই লেখা ছিল অ্যামারান্ডে। সাথে সাথে লেখাটা পড়ার চেষ্টা করে সান্তিয়াগো। এটা তো কোড। অখুশি হয় সে। এমনি একটা লেখা ছিল ইংরেজ লোকটার বইয়ে। অ্যালকেমিস্ট জবাব দেয়, না, এ হল ওই শিকারী পাখি দুটোর উড়ে যাবার মতো। শুধু কারণ দিয়ে বোঝা যাবে না। সেই অ্যামারান্ডের টুকরো আসলে ভুবনের আত্মার প্রতি সোজা এক পথ। জ্ঞানী লোকটা বুঝতে পেরেছিলেন এই প্রাকৃতিক পৃথিবী স্বর্গের প্রতিচ্ছবি ছাড়া আর কিছু নয়। এই ভুবনের অস্তিত্বের মানে এমন কোনো ভুবন আছে যা একেবারে নিখুঁত। ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন এজন্য যে এর দৃশ্যমান জিনিসের ভেতর দিয়ে মানুষ আসলে তার আত্মিক শিক্ষা আর অসাধারণ সৃষ্টির ব্যাপারটাকে বুঝতে পারবে। আমি আসলে ঠিক সে ব্যাপারটাই বোঝাতে চাচ্ছি। আমার কি অ্যামারান্ডের টুকরোটা বোঝা উচিত? হয়তো তুমি অ্যালকেমির ল্যাবরেটরিতে থাকলে পারা উচিত ছিল। তাহলে ঠিক এখন তুমি বুঝে যেতে অ্যামারান্ডের গূঢ় তত্ত্ব। কিন্তু তুমি তো সেখানে নেই। তুমি আছো মরুভূমিতে, আর মরুভূমির বুকেও লুকিয়ে আছে সেটা। তোমাকে পুরো মরুভূমি জানতে হবে না, স্রেফ একটা বালুকণা নাও। তারপর সেটাকে বিশ্লেষণ করো। সৃষ্টির বিস্ময় চিনে ফেলবে এক পলকে। আর মরুভূমির বুকে নিজেকে মানিয়ে নেব কি করে? তোমার হৃদয়ের কথা শোনো, সে সব জানে। কারণ সে এসেছে ভুবনের আত্মার কাছ থেকে। একদিন সেখানেই ফিরে যাবে। নীরবে আরও 2 দিন তারা এগিয়ে যায়। এখন খুব সাবধান থাকে অ্যালকেমিস্ট। সর্বক্ষণ চোখ কান খোলা রাখে। এলাকায় সবচেয়ে ভয়ানক যুদ্ধগুলো হচ্ছে। এগিয়ে যাবার সাথে সাথে হৃদয়ের কথা শোনার চেষ্টা করে ছেলেটা। কাজটা মোটেও সহজ নয়। আগেকার দিনের হৃদয় সব সময় কাহিনী শোনাতে প্রস্তুত ছিল। পরে আর সে কথা খাটে না। মাঝে মাঝে হৃদয় শুধু দুঃখের কথা শোনায়। কখনো কখনো মরুভূমিতে সূর্যোদয়ের সময় ছেলেটাকে খুব সাবধানে চোখের পানি লুকাতে হয়। কষ্টের সময় হৃৎপিণ্ড ধকধক করে অনেক বেশি। শান্ত সময়ে থাকে শান্ত, কিন্তু সে কখনো চুপ করে থাকে না। সেদিন ক্যাম্প করার সময় প্রশ্ন করে বসে ছেলেটা, আমাদের কেন হৃদয়ের কথা শুনতে হবে? কারণ হৃদয় যেখানে আছে সেখানেই পাবে গুপ্তধন। কিন্তু হৃদয় তো আমার কথা শোনে না। কোনো এক মরুদ্যানের কথা বলে, বলে কোনো এক ফেলে আসা মেয়ের কথা। ভালো তো, তোমার হৃদয় বেঁচে আছে। শোনার চেষ্টা করো অষ্টপ্রহর। পরের 3 দিনে 2 জন সশস্ত্র মানুষের পাশ দিয়ে যায়। দূর প্রান্তে দেখে আরেক দল। এখন ছেলেটার হৃদয় ভয়ের কথা বলছে। সে বলছে ভুবনের আত্মার কাছ থেকে জানা কথা। এমন সব লোকের কথা বলছে যারা গুপ্তধনের খোঁজে বেরিয়ে আর কখনো ফিরে আসেনি, এমনকি সফলও হয়নি। অন্য সময় শোনায় তুষ্টির কথা, আনন্দের কথা। আমার হৃদয় দেখি দারুণ বিশ্বাসঘাতক। অ্যালকেমিস্টকে উদ্দেশ্য করে গলা চড়ায় ছেলেটা। ঘোড়াগুলোকে একটু বিশ্রাম দিতে থামার সময় এগিয়ে যেতে দিতে চায় না। সাফ জবাব অ্যালকেমিস্টের, বুঝতেই পারছ। তাই বলে বেড়াচ্ছে যে তুমি স্বপ্নের পিছু ধাওয়া করতে গিয়ে সব খুইয়ে বসতে পারো। তাহলে আমার মনের কথা শোনার দরকার কি? কারণ আর কখনো তাকে চুপ করিয়ে রাখতে পারবে না। চাও বা না চাও,
সে তোমাকে নানা কথা বলে যাবে তোমার মনের অবস্থার ব্যাপারে। তার মানে বিশ্বাসঘাতকতা করলেও আমাকে শুনে যেতে হবে? বিশ্বাসঘাতকতা হঠাৎ করে আসে। তুমি যদি হৃদয়ের কথা শোনো, তাহলে বুঝতে পারবে সে কখনো তা করতে পারছে না। কারণ তুমি স্বপ্ন আর ইচ্ছার কথা জানো কি করে তা সত্যি করতে হয়। হৃদয়ের কাছ থেকে কখনো চলে যেতে পারবে না বলেই যা বলছে শুনে যাওয়া ভালো। তখন অপ্রত্যাশিত আঘাতের হাত থেকে তুমি রক্ষা পাবে। এক বিকেলে ছেলেটার হৃদয় জানিয়ে দেয় সে সুখী। সাথে সাথে পিছুটান হয়ে পড়ে দুর্বল। মাঝে মাঝে আমি নানা অভাব অভিযোগ তুলি। বলে সেটা কারণ আমি কোনো একজনের হৃদয়। লোকে স্বপ্নের পিছু ধাওয়া করতে চায় না, কারণ সব মানুষের হৃদয় একই রকম। আর সে ভয় পায় বেশি, প্রিয়জনকে হারানোর ভয়। এদিকে স্বপ্নের পিছু ধাওয়া না করলে সারা জীবনের জন্য তা তলিয়ে যেতে পারে বালির নিচে। তখন আমরা খুব ভুগতে থাকি। তাহলে আমার হৃদয় ভোগান্তির ভয় পায়। সে চাঁদহীন নিকষ কালো অন্ধকার আকাশের দিকে তাকিয়ে এক রাতে শেষ পর্যন্ত অ্যালকেমিস্টকে বলেই ফেলে, হৃদয়কে জানিয়ে দাও, ভোগান্তির ভয় আসল ভোগান্তির চেয়ে অনেক কষ্টকর। আর স্বপ্নের পথে কাজ করে যেগুলো, সেগুলোর জন্য ভোগান্তি নেই, কারণ তারা প্রতি মুহূর্তে ঈশ্বর আর মহাকালের সাথে লেনদেন করে। খোঁজ চালানোর সময় প্রতিটা মুহূর্ত আসলে ঈশ্বরের সাথে যোগাযোগের নামান্তর। নিজের হৃদয়কে বোঝায় ছেলেটা। সম্পদ পাবার কথা ভাবলে তখন মনে চলে আসে পাবার আশা, তাই মনে থাকে অনেক আনন্দ। সারা বিকেল চুপ করে থাকে হৃদয়। সে রাতে ভালো ঘুম হয় তার। ঘুম থেকে জাগার পর ভুবনের আত্মা থেকে কথা এনে বলতে থাকে হৃদয়, মানুষ কাজ করতে থাকলে ঈশ্বর বসত করেন তার ভেতরে। পৃথিবীর বুকে যত মানুষ আছে তাদের সবার জন্য আছে কোনো না কোনো গুপ্তধন। আমরা মানুষের হৃদয়েরা সেসব ব্যাপারে খুব বেশি কিছু বলি না, কারণ লোকে আর সেসবের খোঁজে বের হবে না। ছেলেবেলায় তাদের সাথে কথা বলি, তারপর বেড়ে চলে বয়স, সেই সাথে বেড়ে যায় আমাদের চুপ করে থাকার সময়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খুব কম মানুষই তাদের জন্য পেতে রাখা পথে পা বাড়ায়। বেশিরভাগ মানুষের কাছে পৃথিবী হল হুমকির জায়গা, আর তাদের বিশ্বাসের কারণেই বেরিয়ে পড়ে জগতের বীভৎস সব রূপ। আর তাই আমরা তাদের হৃদয়ের কথা বলি আরও আরও কোমল ভাষায়। কথা বন্ধ করতে পারি না, শুধু আশা করি সেটা শোনা যাবে না। তাহলে লোকের হৃদয় তাদের স্বপ্নের পথে যাবার কথা বলে না কেন? না পেরে অ্যালকেমিস্টকে প্রশ্ন করে ছেলেটা। কারণ এ একটা পথে সবচেয়ে বেশি ভোগান্তি হয়, আর হৃদয়েরা ভোগান্তি পছন্দ করে না। তখন থেকেই ছেলেটা হৃদয়ের ব্যাপারগুলো বুঝতে শেখে। জানিয়ে দেয় লক্ষ্য থেকে দূরে সরে গেলে চাপ দিতে হবে তাকে, চাপ দিতে হবে পথে ফিরিয়ে আনার জন্য। সেই রাতে অ্যালকেমিস্টকে এসব খুলে বলার পর অ্যালকেমিস্ট বুঝতে পারে সান্তিয়াগোর হৃদয় ফিরে গেছে ভুবনের আত্মার কাছে। এখন কি করব আমি? প্রশ্ন তোলে ছেলেটা। এগিয়ে যাবে পিরামিডের দিকে, যথাযথ সম্মান জানাবে লক্ষণগুলোকে। গুপ্ত ধনটা কোথায় আছে তা জানানোর ক্ষমতা আছে হৃদয়ের এখনো। এ ব্যাপারটা জানা বাকি ছিল আমার? অ্যালকেমিস্ট জবাব দেয়, না। যা জানতে হবে তা হল কোনো স্বপ্ন বুঝতে পারার আগে বিশ্বের আত্মার আগের সব অভিজ্ঞতার আলোকে যাচাই করে। খারাপ কোনো উদ্দেশ্যে নয়, আমরা যেন লক্ষ্যের দিকে ঠিকভাবে চলতে পারি সেই জন্য। ঠিক এখানেই হাল ছেড়ে দেয় বেশিরভাগ মানুষ। মরুর ভাষায় আমরা বলি, খেজুর গাছের সারি চোখে পড়ার পর মারা গেল তৃষ্ণায়। সব খোঁজ শুরু হয় শুরু যে করেছে তার সৌভাগ্যের সাথে, আর শেষ হয় বিজয়ী বারবার পরীক্ষিত হবার পর। ছেলেটারও মনে পড়ে যায় দেশের সেই প্রবাদের কথা, সূর্য উদিত হবার আগের প্রহর সবচেয়ে বেশি অন্ধকার। পরের দিন বিপদের গন্ধ টের পায় তারা। ৩ জন সশস্ত্র অশ্বারোহী এগিয়ে এল। প্রশ্ন করল ছেলেটা আর অ্যালকেমিস্ট কি করছে। অ্যালকেমিস্টের সাফ জবাব, বাজ নিয়ে শিকার করছি আমি। আমরা আপনাদের পরখ করে দেখব।
দেখতে হবে কোনো অস্ত্র আছে কিনা, বলে ওঠে একজন। আস্তে আস্তে নেমে আসে অ্যালকেমিস্ট। ছেলেটাও একই পথ ধরে। টাকা নিয়ে যাচ্ছেন কেন? ছেলেটার ব্যাগ খোঁজার পর জিজ্ঞেস করে। পিরামিডের দিকে যেতে হতো তাই। আরেকজন অ্যালকেমিস্টকে পরীক্ষা করে তরল ভরা ক্রিস্টালের একটা ফ্লাস্ক পায়, আর পায় মুরগির ডিমের চেয়ে সামান্য বড় হলদে ডিম্বাকার একটা কাঁচ। এগুলো কি? ফিলোসফার স্টোন আর অমৃত, অ্যালকেমিস্টদের মাস্টার ওয়ার্ক। একবার এ অমৃত পান করলে কখনো অসুখ হবে না। আর ওই পাথরের টুকরো থেকে একটু অংশ নিলে যে কোনো ধাতুকে স্বর্ণ করে ফেলা যায়। এবার আরবরা তাকে নিয়ে তামাশা শুরু করে। সাথে সাথে হেসে ওঠে অ্যালকেমিস্টও। জবাব শুনে ভালো লাগে তাদের, মনে হয় মজা করেছে অ্যালকেমিস্ট। দুজনকেই চলে যেতে দেয়। যেতে যেতে কথাটা তোলে ছেলেটা। আপনি পাগল নাকি? কোন দুঃখে করলেন কাজটা? তোমাকে জীবনের এক সাধারণ শিক্ষা দেওয়ার জন্য। তোমার ভেতরে অসাধারণ কোনো সম্পদ থাকলে তা লোককে বলে বেড়ালে খুব বেশি মানুষ বিশ্বাস করবে না। এগিয়ে যায় তারা। যত এগিয়ে যায় তত নিশ্চুপ হয়ে পড়ে ছেলেটার হৃদয়। এখন আর তা খুব বেশি কিছু জানতে চায় না। হৃদয় শুধু ভুবনের আত্মার কাছ থেকে শিখতে চায়। ছেলে আর তার হৃদয় এখন বন্ধু। বন্ধুরা বিশ্বাসঘাতকতা করে না। একবার কথা বলে ওঠে হৃদয়। জানায় মরুভূমির নৈশব্দ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। বলে ছেলেটার সবচেয়ে বড় সম্পদ হল সে সব ভেড়া বিকিয়ে দিয়ে লক্ষ্যের পথ ধরতে পেরেছিল। কাজ করেছিল স্ফটিকের দোকানে। আরও একটা কথা বলে, যা সে কখনো খেয়াল করেনি। বাবার কাছ থেকে নেয়া রাইফেলটা হৃদয় লুকিয়ে ফেলেছিল যাতে সে নিজের ক্ষতি না করে ফেলে। আরেকবার আরও একটা কাণ্ড করে বসে সে। ছেলেটার মনে আছে কিনা জানে না, মাঠের ভেতরেই বমি করে করে অজ্ঞান হয়ে পড়েছিল। ব্যাপারটা খারাপ মনে হলেও আসলে পথে অপেক্ষা করছিল দুজন চোর। তারা ছেলেটাকে একেবারে মেরে ফেলে ছিনিয়ে নিতে চেয়েছিল ভেড়ার পাল, কিন্তু অজ্ঞান হয়ে থাকায় তার আর সময়মতো যাওয়াই হয়নি। চোররা ভেবে বসে আছে সে অন্য পথ ধরেছে। ছেলেটা অ্যালকেমিস্টের কাছে প্রশ্ন তোলে, মানুষের হৃদয় কি সবসময় তাকে সহায়তা করে? বেশিরভাগ ক্ষেত্রে শুধু তাদের হৃদয় যারা লক্ষ্য সামনে রেখে এগিয়ে যায়, কিন্তু তারা সবসময় সহায়তা করে বাচ্চাদের, মাতালদের আর বয়সীদের। তার মানে আমি কখনো হুট করে বিপদে পড়ব না? মানে হল হৃদয় তাই করে যা পারে, অ্যালকেমিস্ট জানিয়ে দেয়। আরেক বিকেলে তারা সৈন্যদের তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিল। ঘাটির প্রত্যেক পাশে সাদা আলখেল্লায় সজ্জিত সৈনিক, অস্ত্র তাক করা। কিন্তু তারা যুদ্ধের খোশগল্প আর হুঁকো নিয়ে এত ব্যস্ত ছিল এই দুজনকে দেখেইনি। এলাকাটা পেরিয়ে যাবার পর ছেলে বলে, আর ভয় নেই। এবার রেগে ওঠে অ্যালকেমিস্ট। তোমার হৃদয়ের উপর বিশ্বাস রাখো। ভুলে যেও না যে আসলে আছো এক মরুভূমির মাঝখানে। লোকে যুদ্ধে জড়িয়ে পড়লে পৃথিবীর আত্মা যুদ্ধের চিৎকার শুনতে পায়। এক সূর্যের নিচে কেউ ঘটনার সূত্র থেকে আসা সমস্যার বাইরে নয়। ছেলেটা ভাবে সব আসলে একই। তারপর মরুভূমির যেন ইচ্ছে হল অ্যালকেমিস্টের কথা সত্যি করে দেখানোর। পেছন থেকে ধেয়ে এলো দুজন ঘোড়সাওয়ার। তোমরা আর যেতে পারবে না, বলল একজন। এখন যুদ্ধক্ষেত্রে আছো। সেই লোকটার চোখে তাকিয়ে অ্যালকেমিস্ট জবাব দিল, খুব বেশি দূরে যাচ্ছি না। তারা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর জানায় যেতে পারবে। ছেলেটা অবাক হয়ে বলে, তুমি চোখের দৃষ্টি দিয়ে ঘোড়সাওয়ারদের কুপকাত করে দিয়েছ। যেভাবে তাকিয়েছ তাতে তাদের দৃষ্টির চেয়ে তোমার দৃষ্টি প্রখরতা বেশি মনে হয়। চোখ আসলে আত্মার শক্তি প্রদর্শন করে। আসলেই ছেলেটা অনুভব করে সেই প্রহরীদের একজন দূর থেকেও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। অবশেষে পুরো দিগন্ত জুড়ে হাজির হয়েছে পর্বতমালা। পিরামিডে যেতে আর মাত্র 2 দিন বাকি। ছেলেটা বলে, আমরা যদি আলাদা পথে সরে যাই, আমাকে অ্যালকেমি থেকে কিছু শিক্ষা দাও। তুমি এর মধ্যে অ্যালকেমি শিখে গেছ। ব্যাপারটা হল বিশ্বের আত্মার ভেতর দিয়ে প্রবেশ করতে হবে, তারপর আবিষ্কার করতে হবে ভেতরে তোমার জন্য রাখা ওই সম্পদটুকু। না, তা বলছি না, সীসাকে সোনায় রূপান্তরের কথা বলছি। মরুভূমির মতো চুপ হয়ে যায় অ্যালকেমিস্ট। খাবার জন্য থামার পর জবাব দেয়, সৃষ্টিজগতের সবকিছুই তৈরি হয়েছে, আর জ্ঞানীদের জন্য সবচেয়ে বেশি বেড়েছে যেটা, তা হল স্বর্ণ।
কেন জিজ্ঞেস করো না, আমি জানি না, শুধু জানি ঐতিহ্য সব সময় ঠিক। মানুষ কখনো জ্ঞানীদের কথা বোঝে না। তাই বিবর্তনের একটা ধারা হিসেবে স্বর্ণ প্রকাশ পাবে তা নয়, প্রকাশ পেল সংঘাতের মূল সূত্র হিসেবে। ছেলেটা বলল, কিন্তু জিনিসেরা নানা ভাষায় কথা বলে। এককালে আমার কাছে উটের ডাক সামান্য এক ডাক ছাড়া আর কিছু ছিল না। পরে এটাই হয়ে উঠল বিপদের গন্ধ। সবশেষে আবার সামান্য এক ডাক, তারপর সে চুপ হয়ে যায়। এসব কথা অ্যালকেমিস্টের অজানা নয়। অ্যালকেমিস্ট বলে, আমি সত্যিকার অ্যালকেমিস্টদের চিনতাম। তারা নিজেদের সর্বক্ষণ ল্যাবরেটরিতে আবদ্ধ করে রাখে, চায় স্বর্ণের মতো বিবর্তিত হতে। তারপরই তার আবিষ্কার করে ফিলোসফার স্টোন। কারণ যখন কোনো কিছু বিবর্তিত হয় আশপাশের সব কিছু নিয়ে। বাকিরা হঠাৎ করে পরশপাথরের সন্ধান পেয়েছে, আগেভাগে পেয়ে বসেছিল উপহারটা, কিন্তু তাদের আত্মা অন্যদের আত্মার চেয়েও বেশি দামি কিছুর জন্য অপেক্ষা করছে। এমন ধারা লোক পাওয়া মুশকিল। আরও এক ধরনের অ্যালকেমিস্ট আছে, তাদের একমাত্র কামনা স্বর্ণ। কখনো পায়নি রহস্যের সন্ধান, ভুলে গেছে যে সীসা, তামা আর লোহাকে তাদের নিজ নিজ লক্ষ্য পূরণ করতে হবে। আর যখন কেউ অন্যের লক্ষ্যে হস্তক্ষেপ করে, তারা কখনো নিজেরটুকু পূরণ করতে পারে না। বাতাসে বাতাসে অ্যালকেমিস্টের কথাটুকু অভিসম্পাতের মতো ধ্বনিত প্রতিধ্বনিত হয়। তারা সামনে এগিয়ে যায়, মাটি থেকে কুড়িয়ে নেয় একটা খোলস। সে বলে, এ মরুভূমি আসলে এককালে সাগর ছিল। খেয়াল করেছি। কানের উপর খোলসটা বসিয়ে নিতে বলে অ্যালকেমিস্ট। ছোটবেলায় এমন কাজ অনেকবার সে করেছে, শুনেছে সাগরের ডাক। এই সামান্য খোলের ভেতরে বেঁচে আছে সমুদ্র, কারণ এটাই তার লক্ষ্য। এখানে আবার সাগর আসা পর্যন্ত এ শব্দ চলতেই থাকবে। তারা উঠে বসে ঘোড়ার উপর, তারপর যেতে থাকে মিশরের পিরামিডের দিকে। মনে বিপদের কথা আসার সময় সূর্য ডুবে যাচ্ছিল। হঠাৎ ছেলেটা টের পায় চারপাশে বিশাল সব বালির ঢিবি। অ্যালকেমিস্ট খেয়াল করেছে নাকি ব্যাপারটা, কিন্তু তাকে একটুও বিচলিত মনে হয় না। 5 মিনিট পর দেখা গেল সামনের ঢিবিতে অপেক্ষা করছে দুজন ঘোড়সওয়ার। অ্যালকেমিস্টের উদ্দেশ্যে কিছু বলার আগে তাদের সংখ্যা দাঁড়ায় 10 জনে, তারপর 100 জনে, তারপর ঢিবির চারপাশে। এই গোত্রের মানুষ নীল জামা পরে যুদ্ধ করতে নেমেছে, মুখ নীল পর্দায় ঢাকা, খোলা আছে শুধু চোখ জোড়া। এত দূর থেকেও তাদের চোখের স্থির সংকল্প ধরা যায়। সেখানে মৃত্যুর ছায়া আঁকা। দুজনকে নিয়ে যাওয়া হল কাছের সামরিক ঘাঁটিতে। নিয়ে গেল সেনাপতির তাঁবুতে। সেনাপতি তার দল বল নিয়ে আলোচনা করছিল। একজন বলল, এরাই গুপ্তচর। অ্যালকেমিস্ট জবাব দিল, আমরা শুধু ভ্রমণকারী। 3 দিন আগে তোমাদেরকে শত্রু ক্যাম্পে দেখা গেছে। তাদের একজনের সাথে তুমি কথা বলেছিলে। আমি শুধু মরুর বুকে ঘুরে বেড়ানো আর আকাশ পর্যবেক্ষণ করা এক লোক। আমার কাছে সৈন্যদল বা গোত্রের কোনো খবর পাওয়া যাবে না। বন্ধুর সফরসঙ্গী হিসেবে কাজ করছিলাম। সেনাপতি প্রশ্ন করল, তোমার বন্ধুটাকে? অ্যালকেমিস্ট বলছে, একজন অ্যালকেমিস্ট, যিনি প্রকৃতির শক্তি বোঝেন। আপনাদের দেখাতে চান তার অলৌকিক ক্ষমতা। শান্ত হয়ে কথাগুলো শুনে যায় ছেলেটা, শুনে যায় ভয়ার্তভাবে। প্রশ্ন করল আরেকজন, এ এলাকায় বিদেশি কি করছে? আপনাদের গোত্রে দেওয়ার জন্য টাকা নিয়ে এসেছেন তিনি। ছেলেটাকে কোনো কথা বলার সুযোগ দেয় না অ্যালকেমিস্ট। হাত থেকে ব্যাগ তুলে নিয়ে দেখায় স্বর্ণমুদ্রাগুলো। কোনো কথা ছাড়াই সেগুলো নিয়ে নেয় আরব। এ দিয়ে অনেক অস্ত্র কেনা যাবে। অবশেষে প্রশ্ন করে, অ্যালকেমিস্ট কি? এমন এক মানুষ যিনি প্রকৃতিকে বোঝেন বিশ্বকে। চাইলে তিনি শুধু বাতাসের শক্তি দিয়ে এ ঘাঁটি তছনছ করে দিতে পারতেন। হেসে ফেলল লোকগুলো। তারা যুদ্ধের কানাঘোষা সম্পর্কে ভালোভাবেই জানে এ ঘাঁটি তছনছ করার মতো বাতাস ওঠার তেমন কোনো সম্ভাবনা নেই। তারপরও সবার হৃদকম্পন কেমন যেন বেড়ে গেছে। তারা মরুর দেশের মানুষ, জাদুকরদের ভয় পায়। সেনাপতি বলল, আমি চাই তিনি তা করে দেখাবেন। অ্যালকেমিস্ট বলল, 3 দিন সময় লাগবে।
প্রথমে তিনি নিজেকে বাতাসে রূপান্তরিত করবেন শুধু ক্ষমতা দেখানোর জন্য, আর যদি তা করতে না পারেন তাহলে আমাদের জীবন সমর্পণ করছেন আপনাদের গোত্রের সম্মানে। আমার হয়ে গেছে এমন কিছু তুমি আমার কাছে সমর্পণ করতে পারো না, রাজকীয়ভাবে বলল সেনাপতি, সেই সাথে 3 দিন সময় মঞ্জুর করল। ভয়ে পাতার মতো কাঁপছে ছেলেটা। হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট বলল, ভয় পাবার কথা কিছুতেই বুঝতে দিও না, তারা সাহসী, ভীতুদের ঘৃণার চোখে দেখে। কিন্তু ছেলেটার কথা বলার সাহসটুকু নেই। ঘাটির মাঝামাঝি জায়গা ছেড়ে যাবার পর মুখে কথা ফুটল। তাদের বন্দি করে রাখার কোনো দরকার নেই, সোজা ব্যাপার, ছিনিয়ে নিয়েছে ঘোড়াগুলো। তাই আবারও পৃথিবী তার বিচিত্র ক্ষমতার প্রকাশ দেখায়। একটু আগেও মরুভূমি ছিল খোলা, বিশাল, এখন নিশ্ছিদ্র এক দেয়াল। ছেলেটা প্রশ্ন করে, আমার সমস্ত সম্পদ দিয়ে দিলে তাদের? আমার জীবনের সমস্ত সম্পদ? আচ্ছা, তাহলে মরে গেলে সেগুলো কোনো কাজে লাগত? তোমার টাকাটা আমাদের জীবন আরও 3 দিনের জন্য বাঁচিয়ে দিয়েছে। টাকা কিন্তু সবসময় প্রাণ বাঁচাতে পারে না। কিন্তু ছেলেটা এত ভয় পেয়ে গেছে যে জ্ঞানের কথা শোনার মতো অবস্থা তার নেই। কি করে যে নিজেকে বাতাসে রূপান্তরিত করবে কে জানে। আর যাই হোক, সে অ্যালকেমিস্ট নয়। এক প্রহরীকে একটু চা আনতে বলল অ্যালকেমিস্ট। তারপর ঢালল ছেলেটার কবজিতে। কয়েকটা শব্দ উচ্চারণ করল, যার কিছুই বুঝতে পারে না ছেলেটা। খুব সহজ ভাষায় অ্যালকেমিস্ট বলছে, ভয়ের কাছে মাথা পেতে দিও না, দিলে হৃদয়ের সাথে আর কথা বলতে পারবে না। কিন্তু নিজেকে কিভাবে বাতাস বানিয়ে ছাড়ব তা তো বুঝতে পারলাম না। কোনো মানুষ লক্ষ্য নিয়ে জীবন কাটালে সে প্রয়োজনীয় প্রতিটি ব্যাপার জানে। স্বপ্নকে অসম্ভব করে তোলে মাত্র একটা ব্যাপার, ব্যর্থ হবার ভয়। আমি ব্যর্থ হবার ভয় পাচ্ছি না। সমস্যা হল কি করে নিজেকে বাতাস বানিয়ে নিতে হয় সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। শিখতে হবে, জীবন নির্ভর করছে এর ওপর। আর যদি না পারি, তখন তুমি লক্ষ্য বুঝতে শুরু করে মাঝপথে মারা যাবে। তবু ভালো, আরও কোটি মানুষের মতো জীবনের লক্ষ্য কি সেটা না জেনে তুমি মরবে না। অ্যালকেমিস্ট তাকে আশ্বাস দেয়, চিন্তা করো না। সাধারণত মৃত্যুর হুমকি মানুষের মনে বেঁচে থাকার আশা বাড়িয়ে তোলে। কেটে গেছে প্রথম দিন। সাংঘাতিক এক যুদ্ধ হয়েছে কাছে কোথাও। অনেকে আহত হয়ে ফিরে এসেছে। মৃতদের জায়গা দখল করে নিয়েছে জীবিতরা। ছেলেটা ভাবে, মৃত্যু আসলে কিছু বদলে দেয় না। তোমরা আরও পরে মারা যেতে পারতে। এক সৈনিক মৃতদেহগুলোর পাশে বলছে, মারা যেতে পারতে শান্তি ঘোষিত হবার পর। কিন্তু যাই হোক না কেন, তোমাদের ভাগ্যে মৃত্যুই লেখা ছিল। দিনের শেষে বেরিয়ে পড়ে ছেলেটা। বাজ নিয়ে শিকারে গিয়েছিল অ্যালকেমিস্ট। আমি এখনও মাথামুন্ডু কিছু বুঝছি না, কি করে নিজেকে বাতাসে পরিণত করব। আবার সে বলে যায়, কি বলেছি মনে আছে তো? পৃথিবী আসলে ঈশ্বরের দৃশ্যমান অংশ। অ্যালকেমিস্টদের কাজ হল বস্তু জগতে অলৌকিকের ছায়া আনা। কি করছ তুমি? বাজটাকে খাওয়াচ্ছি। সে নাছোড় বান্দার মতো বলতে থাকে, আমি নিজেকে বাতাসে পরিণত করতে না পারলে মরতে হবে, আর তুমি বাজ পাখিকে খাওয়াচ্ছ? অ্যালকেমিস্ট বলে, মারা গেলে তুমি যাবে। নিজেকে কিভাবে বাতাসে পরিণত করতে হয় তা আমি ভালোভাবেই জানি। দ্বিতীয় দিন ছেলেটা ঘাটির কাছে এক পাথুরে উঁচু জায়গায় ওঠে। প্রহরীরা কোনো বাধা দেয়নি। এর মধ্যেই শুনে বসে আছে যে এমন এক জাদুকর এসেছে এখানে, যে লোকটা নিজেকে হাওয়ায় মিলিয়ে দিতে জানে। তাকে ঘাটানোর সাহস কারো নেই। মরুভূমি বড় বিচিত্র জায়গা, এখানে সব সম্ভব। দ্বিতীয় দিনের পুরো বিকেল কেটে যায় মরুভূমির দিকে তাকিয়ে থেকে, নিজের হৃদয়ের কথা শুনে শুনে। ছেলেটা জানে মরুভূমি তার ভয়ের ব্যাপারটা আঁচ করতে পেরেছে। তারা দুজনে একই ভাষায় কথা বলে। তৃতীয় দিন আর সব অধিনায়কের সাথে দেখা করে সেনাপতি। অ্যালকেমিস্টকে ডাকে সভায়। তারপর বলে, চলো সেই ছেলেটার সাথে দেখা করা যাক যে নিজেকে বাতাসে মিলিয়ে ফেলতে পারে। অ্যালকেমিস্ট সুর মেলায়, চলো। আগের দিন যেখানে সময় কাটিয়েছে সেই পাহাড় চূড়ায় সবাইকে নিয়ে যায় ছেলেটা। বসতে বলে সবাইকে। সময় লাগবে একটু।
সেনাপতি জবাব দেয়, আমাদের কোনো তাড়া নেই, আমরা মরুর দেশের লোক। ছেলেটা দিগন্তে তাকায়। দূর দিগন্তে অনেক পাহাড় আছে, আছে বালির বিশাল ঢিবি, পাথরের চাঁই, আর আছে ছোটখাটো ঝোপঝাড়। যেখানে জীবনধারণের সামান্যতম উপকরণ, সেখানেই প্রাণ। এই মরুভূমির কথা বহু মাস ধরে তার মনে ছিল। এত কিছুর পরও সে এর সামান্য অংশ চিনতে পেরেছে। সেই সামান্য অংশেই সে দেখেছে এক ইংরেজকে, দেখেছে মরুবহর, গোত্রযুদ্ধ, আর ৫০,০০০ গাছ ও ৩০০ কুয়াওয়ালা এক আস্ত মরুদ্যান। ধু ধু বালুকাবেলা প্রশ্ন করে, আজ কি চাও তুমি? কাল কি চেয়ে থেকে অনেক সময় কাটাওনি? ছেলেটা বলে, তোমার কোথাও লুকিয়ে আছে আমার ভালোবাসার মানুষ, তাই যখন তোমার বালির দিকে তাকাই, যেন তাকাই তার দিকেই। আমাকে তার কাছে ফিরে যেতে হবে। নিজেকে বাতাসে পরিণত করার জন্য তোমার সাহায্য দরকার। মরুভূমি প্রশ্ন করে, ভালোবাসা কি? তোমার বালুর উপর দিয়ে বাজ পাখির উড়ে যাওয়া হল ভালোবাসা। কারণ তার জন্যই তুমি সবুজ প্রান্তর, যেখান থেকে সে ফিরে আসে খেলা শেষে সব সময়। সে তোমার পাথরগুলো চেনে, চেনে বালির ঢেউ, সব পাহাড়গুলো। এইসব কারণে তুমি তার প্রতি কৃতজ্ঞ। সাথে সাথে জবাব দেয় মরুভূমি, বাজ পাখি আমার খুব বেশি উপকার করে না। বছরের পর বছর ধরে তার খেলার সাথী হই আমি। সামান্য যা পানি আছে তা পান করাই, তারপর দেখিয়ে দিই খেলার অবস্থান। তারপর একদিন হঠাৎ টের পায়, আমার বালির ওপর তার খেলে যাওয়ার পর সে তীব্র বেগে উপরে তুলে নিয়ে যায় যা তৈরি করেছে আমি নিজে। ছেলেটা জবাব দেয়, আর সে কারণেই তুমি তৈরি করেছ খেলাটা, বাজ পাখিকে পুষ্ট করবার জন্য। তখন বাজ পুষ্ট করে মানুষকে, মানুষ আস্তে আস্তে পুষ্ট করবে তোমার বালুময় প্রান্তর। এভাবে আবার শুরু হবে খেলা। এভাবেই চলে পুরো জগৎ। তাহলে এই হল ভালোবাসা? হ্যাঁ, এই হল ভালোবাসা। এভাবেই চক্র পূর্ণ হয়। সীসা পরিণত হয় স্বর্ণে, আর স্বর্ণ চলে যায় মাটির গভীরে। মরুভূমি বলে ওঠে, জানি না কি কথা বলছ, কিন্তু তুমি এটুকু বুঝতে পারো যে সেখানে বালির ভেতরে কোথাও একজন মেয়ে আমার অপেক্ষায় বসে আছে, আর সেজন্য আমার নিজেকে বাতাসে পরিণত করা দরকার। কিছুক্ষণ কোনো জবাব আসে না মরুভূমির পক্ষ থেকে। তারপর বলে ওঠে, আমি বালি পাঠাতে পারি যেন বাতাস বয়, এর বেশি কিছু করতে পারব না। বাকিটার জন্য তোমাকে বাতাসের কাছে যেতে হবে। মৃদু মন্দ বাতাস উঠছে। দূর থেকে ছেলেটাকে দেখছে গোত্রের লোকজন। এমন ভাষায় কথা বলছে নিজেদের মধ্যে যার কিছুই বুঝতে পারে না ছেলেটা। মৃদু হাসি লেগে আছে অ্যালকেমিস্টের ঠোঁটে। বাতাস এগিয়ে এলো, স্পর্শ করল ছেলেটার মুখ। এটা মরুভূমির সাথে ছেলেটার কথা বলার ব্যাপার জানে, কারণ বাতাসেরা সব শুনতে পায়। কোনো জন্মভূমি ছাড়াই ভেসে বেড়ায় সারা দুনিয়া জুড়ে। তারপর তাদের মৃত্যুর কোনো স্থান নেই। ছেলেটা বলে, সাহায্য করো, একদিন তুমি আমার ভালোবাসার মানুষের কণ্ঠ বহন করেছিলে। কে তোমাকে মরুভূমি আর বাতাসের ভাষা শেখাল? আমার হৃদয়। বাতাসের অনেক নাম আছে। পৃথিবীর এই অংশের নাম হল সিরক্কো, কারণ সাগর থেকে শীতলতা নিয়ে আসে এটা। দূরের যে দেশ থেকে তারা এসেছে সেখানে এর নাম ল্যাভেন্ডার, কারণ বলা হয় এই বাতাসই বয়ে আনে মরুর বালি। আর তার এলাকায় লোকে মনে করত বাতাস আসে আন্দালুসিয়া থেকে, কিন্তু আসলে বাতাস কোথাও থেকে আসে না, যায় না হারিয়ে। তাই এর শক্তি মরুভূমির চেয়েও বেশি। মানুষ মরুর বুকে গাছ বুনতে পারে, পারে ভেড়ার পাল চড়াতে, কিন্তু বাতাস আটকাতে পারে না। বাতাস বলে, তুমি নিশ্চয়ই বাতাস নও, আমরা ভিন্ন জিনিস। সত্যি নয়, চলার পথে আমি অ্যালকেমিস্টের রহস্য জেনেছি। আমার ভেতরেই আছে বাতাসেরা, সব মরুভূমি, সাগরের দল, নক্ষত্রবিথি, সৃষ্টি জগতের প্রতিটা জিনিস। আমরা সবাই তৈরি হয়েছি এক হাতে, একই আত্মা আমাদের। আমি তোমার মতো হতে চাই, যেতে চাই সাগর, পাহাড়, বন, জঙ্গল আর মরুর উপর দিয়ে। বালি দিয়ে ঢেকে দিতে চাই
আমার গুপ্তধন, বয়ে নিতে চাই ভালোবাসার মানুষের কণ্ঠস্বর। শুনলাম তুমি অ্যালকেমিস্টের সাথে অনেক দিন কথা বলছিলে। সে বলেছিল যে সবার নিজের নিজের গন্তব্য আছে, তাই বলে তো মানুষ নিজেকে বাতাসে পরিণত করতে পারে না। আমাকে সামান্য সময়ের জন্য বাতাস হয়ে যেতে শেখাও, যাতে আমি আর তুমি বাতাস আর মানুষের অসীম সম্ভাবনার কথা বলতে পারি। এবার উৎসাহী হয়ে ওঠে বাতাস। আগে কখনো এমন হয়নি। এমন নানা কথা বলে সে, বলে অনেক কাজের কথাও। বাতাসই তৈরি করেছিল মরুভূমি, ডুবিয়ে দিয়েছিল অসংখ্য জাহাজ, বয়ে গেছে বনের উপর দিয়ে, প্রবেশ করেছে বিচিত্র আওয়াজ আর সঙ্গীতে ভরা শহরের ভেতরে। এদিকে একটা ছেলে বলছে যে বাতাসের করার মতো আরও অনেক ব্যাপার আছে। এটাকে আমরা বলি ভালোবাসা। তুমি এ ব্যাপারটা শিখলে সৃষ্টির যে কোনো কিছু শিখে যাবে। ভালোবাসলে আর কোনো কিছু বোঝার দরকার পড়ে না, কারণ যা হয় সব হয় তোমার ভেতরে। মানুষ বাতাসে পরিণত হতে পারে যদি বাতাস তাকে সহায়তা করে। বাতাস অহংকারী। ছেলেটার এত কথা তার কাছে ভালো ঠেকে না, রেগে যায়, উড়িয়ে নেয় মরুর বালি। তারপর হঠাৎ বুঝতে পারে সে চাইলেই মানুষকে বাতাসে পরিণত করতে পারবে না। জানে না ভালোবাসা ব্যাপারটা আসলে কি। পৃথিবীর পথে চলার সময় দেখেছি লোকে ভালোবাসার কথা বলে আকাশের দিকে তাকায়। তার চেয়ে চলো স্বর্গকে প্রশ্ন করা যাক। তাহলে সে কাজে হাত লাগাও। এখানে এত তীব্র মরুঝড় সৃষ্টি করো যেন সূর্যটা ঢাকা পড়ে, তখন আমি স্বর্গের দিকে তাকাতে পারব চোখের কোনো ক্ষতি না করেই। তীব্র বেগে বাতাস বইতে থাকে, আকাশ ঢেকে যায় বালিকণায়, সূর্যটাকে সামান্য একটা সোনালি থালার মতো দেখায়। এদিকে ঘাটির ভিতরে কিছু দেখা যাচ্ছে না। মরুর বাতাস এমন বাতাস দেখে অভ্যস্ত। তারা ডাকে সাইমুম নামে। এটা সাগরের ঝড়ের তুলনায় অনেক ভয়ানক। চিৎকার করে ওঠে ঘোড়াগুলো, বালু ঢুকে যায় সব অস্ত্রে। এদিকে একজন সেনাপতির দিকে তাকিয়ে বলে, আমাদের মনে হয় এখানেই ব্যাপারটার ইতি ঘটানো উচিত। চোখে নীল পর্দা আর মনে ভয় নিয়ে তারা ছেলেটাকে দেখার চেষ্টা করে। আরেক অধিনায়ক বলে ওঠে, বন্ধ করা যাক। অবশেষে মুখ খুলল সেনাপতি, আমি আল্লাহর মহত্ব দেখতে চাই কি করে একজন মানুষ নিজেকে বাতাসে পরিণত করে। কিন্তু মনে মনে সে একটা হিসাব করে নিয়েছে। যে দুজন প্রতিবাদ করেছিল তারা সত্যিকার সাহসী নয়। মরুর দেশের সাহসী মানুষ হলে তারা মৃত্যুকে ভয় পেত না। সরিয়ে দেওয়া হবে তাদের ঝড় থামার পরপরই। এবার সূর্যকে উদ্দেশ্য করে ছেলেটা বলে, বাতাস বলেছে তুমি ভালোবাসার কথা জানো। ভালোবাসার কথা জানলে নিশ্চয়ই তুমি ভুবনের আত্মার কথাও জানো, কারণ তা ভালোবাসায় গড়া। সূর্য জবাব দেয়, আমি যেখানে আছি সেখান থেকে ভুবনের আত্মা দেখা যায়। এটা আমার আত্মার সাথে মিলে গেলে আমরা গড়ে তুলি গাছ, ভেড়াদের জন্য নিয়ে আসি ছায়া। এত উপরে থেকে থেকে আমি পৃথিবী থেকে অনেক দূরে চলে এসেছি। জানি ভালোবাসা কি, জানি একটু সামনে এলেই পৃথিবীর বুকের সব কিছু ছারখার হয়ে যাবে। তখন পৃথিবীর কোনো আত্মা থাকবে না। তাই আমরা একে অন্যকে সাহায্য করি, একে অন্যকে ভালোবাসি এবং এভাবেই বয়ে আনি জীবনের বন্যা, দিই তাপ আর আলো, আর সে আমাকে দেয় বাঁচার কারণ। তাহলে তুমি জানো ভালোবাসা কি? এবং আমি জানি পৃথিবীর আত্মাকে। সৃষ্টি জগতের পথে পথে চলার সময় আমরা অনেক কথা বলেছিল যে তার সবচেয়ে বড় সমস্যা হল শুধু খনিজ আর সবজিরা জানে সবাই এক। যেমন লোহাকে কখনো তামার মতো হতে হবে না, তামাও হবে না স্বর্ণের মতো। প্রত্যেকে যার যার কাজ করে যায়, নির্দিষ্ট জনের জন্য নির্দিষ্ট কাজ। এ সবই দারুণ এক লয়ে থাকত যদি সে হাত সৃষ্টির পঞ্চম দিনে থেমে যেতেন। বলে যায় সূর্য, কিন্তু ষষ্ঠ দিন এলো। তুমি জ্ঞানী, কারণ দূর থেকে সব পর্যবেক্ষণ করো, কিন্তু ভালোবাসা কি তা জানো না। ষষ্ঠ দিন না থাকলে মানুষ সৃষ্টি হতো না। তামা পড়ে থাকত তামার মতো, সীসা পড়ে থাকত সীসার মতো। কথা সত্যি, সবারই একটা গন্তব্য আছে, আর একদিন সেই গন্তব্য চেনা যাবে।
তাই প্রত্যেককেই আরও ভালো কিছুতে পরিণত হতে হয়, যেতে হয় ভালো কোনো পথে, যেন শেষ পর্যন্ত বিশ্বের আত্মাই একমাত্র হতে পারে। ব্যাপারটা নিয়ে ভাবে সূর্য। তারপর আরও উজ্জ্বল হয়ে জ্বলে ওঠার সিদ্ধান্ত নেয়। এতক্ষণ কথা শুনছিল বাতাস, এবার আরও তীব্র বেগে বইতে শুরু করে, যেন ছেলেটার কোনো ক্ষতি না হয়। ছেলেটা বলে চলে, এই জন্যই অ্যালকেমের অস্তিত্ব, যেন সবাই যার যার গুপ্তধনের খোঁজ করতে পারে, আগের জীবনের চেয়ে ভালো কিছুতে পরিণত হতে পারে। দস্তা সে পর্যন্ত কাজ করবে যে পর্যন্ত তাকে প্রয়োজন, তারপর পরিণত হবে স্বর্ণে। এই কাজ করে অ্যালকেমিস্টরা। তারা প্রমাণ করে যে যখন আমরা বর্তমানের চেয়ে ভালো হতে চাই, আমাদের চারপাশের সবকিছুও তার সাথে ভালো হয়ে যায়। তাহলে কেন বললে যে আমি ভালোবাসার ব্যাপারটা জানি না? কারণ ভালোবাসা মরুর মতো এক জায়গায় পড়ে থাকবে না, ঘুরে বেড়াবে না বাতাসের মতো, দূর থেকে সব দেখবে না তোমার মতো। ভালোবাসা হল সেই শক্তি যা পরিণত হয় বিশ্বের আত্মায়, সমৃদ্ধ করে পৃথিবীর আত্মাকে। প্রথমে আমার মনে হয়েছিল বিশ্বের আত্মা নিখুঁত, পরে দেখলাম আসলে এটা সৃষ্টির আর সব বিষয়ের মতোই অপূর্ব, আছে নিজের ভালো এবং মন্দ। আমরাই পৃথিবীর আত্মাকে সমৃদ্ধ করি, আর পৃথিবী ভালো হবে কি মন্দ হবে তা নির্ভর করে আমরা ভালো হব কি মন্দ হব তার উপর। এখানেই ভালোবাসার শক্তি। ভালোবাসার সময় আমরা সবচেয়ে ভালো হতে চেষ্টা করি। তো আমার কাছে কি চাও? আমি তোমার কাছে সাহায্য চাই, যেন আমাকে বাতাসে পরিণত করতে পারি। প্রকৃতি আমাকে সৃষ্টির সবচেয়ে জ্ঞানী হিসেবে জানে, আর আমি জানি না কি করে তোমাকে বাতাসে পরিণত করা যায়। তাহলে কাকে জিজ্ঞেস করব? একটু ভাবে সূর্য, খেয়াল করে শুনছে বাতাস। কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে সূর্যের জ্ঞানে কমতি আছে। সারা পৃথিবীতে কানাকানি পড়ে যাবে তাহলে। অবশেষে সূর্য বলল, সেই হাতের সাথে কথা বলো যে এসব লিখেছে। আনন্দে চিৎকার করে ওঠে বাতাস, বইতে থাকে সবচেয়ে জোরে। উড়ে গেছে তাঁবু, ছড়িয়ে ছিটিয়ে গেছে সব প্রাণী। পাথরের সামনে সবাই হাতে হাত রেখে পড়ে থাকে, যেন উড়ে যেতে না হয়। এবার ছেলেটা ফিরে তাকায় সে হাতের দিকে, যে হাত সব লিখেছে। সাথে সাথে টের পায় নিশ্চুপ হয়ে গেছে পুরো বিশ্বব্রহ্মাণ্ড। সিদ্ধান্ত নেয় সে কথা বলবে না। ভালোবাসার এক তীব্র প্রবাহ আচ্ছন্ন করে ফেলে তাকে। শুরু করে প্রার্থনা। এমন প্রার্থনা এর আগে কখনো করেনি সে, কারণ এখানে কোনো শব্দ নেই, নেই ঝঙ্কার। এই প্রার্থনায় ভেড়াগুলোর নতুন মালিক জুটে যাওয়ার কারণে ধন্যবাদ নেই, নেই আরও স্ফটিক বিক্রি করে দেয়ার আবেদন, নেই সেই মেয়ের কাছে ফিরে যাবার আকুতি। একেবারে চুপ করে থাকে ছেলেটা। চুপ করে থেকে টের পায় আসলে বাতাস, মরুভূমি আর সূর্যও জীবনের সেই লেখা বোঝার চেষ্টা করছে। সে দেখেছে পৃথিবীর সর্বত্র লক্ষণ ছড়ানো, আর সে হাত এসব তৈরি করেছে কোনো না কোনো উদ্দেশ্যে। আর সেই হাতই পারে অলৌকিক কিছু ঘটাতে, পারে সাগরকে মরুভূমি আর মরুভূমিকে সাগর বানাতে, অথবা মানুষকে বাতাস। কারণ শুধু সেই হাতই জানে কোন মহাসূত্র দিয়ে এই 6 দিনে তৈরি করা হয়েছিল মহাকর্ম। পৃথিবীর আত্মার ভেতর দিয়ে সে দেখতে পায় এটা আসলে ঈশ্বরের আত্মার অংশ। দেখতে পায় তার নিজের আত্মাটাও তার আত্মার একটা অংশ। আর তাই সে সামান্য এক ছেলে করতে পারবে অলৌকিক সব কাণ্ড। সেদিনের মতো করে আর কখনো সাইমুম বয়নি। তারপর যুগ যুগ ধরে আরবরা বলে বেড়ায় যে তারা এক ছেলেকে বাতাস হয়ে যেতে দেখেছে। দেখেছে মরুর সবচেয়ে ভয়ানক সেনাপতিকে তার সব কিছু সহ বিধ্বস্ত হয়ে যেতে। মরুর ঝড় থেমে গেলে সবাই ছেলেটার দিকে তাকায়। সে তখন সেখানে নেই, দাঁড়িয়ে আছে এক বালু ঢাকা প্রহরীর পাশে, ঘাটির অন্য প্রান্তে। এ বিস্ময় দেখে থ বনে যায় সবাই। শুধু দুজন হাসছিল, সেই অ্যালকেমিস্ট যে তার
উত্তরাধিকারী দেখা পেয়েছে, আর সেই সেনাপতি যে ঈশ্বরের মহত্বের দেখা পেয়েছে। পরের দিন সেই ছেলেটি আর অ্যালকেমিস্টকে বিদায় জানায় সেনাপতি। তারা প্রহরী হিসেবে যতদূর খুশি নিয়ে যেতে পারে একদল সৈনিককে। সারাদিন চড়ে বেড়ায় তারা। বিকেলের শেষ ভাগে চলে আসে এক ধর্মশালায়। ঘোড়া থেকে নেমে অ্যালকেমিস্ট সৈন্যদের পাঠিয়ে দেয়। অ্যালকেমিস্ট বলল, এখান থেকে তুমি একা যাবে, পিরামিড আর মাত্র 3 ঘণ্টার পথ। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে বিশ্বের ভাষা শিখিয়েছ। আমি শুধু তোমার জন্য ব্যাপারটা জাগিয়ে তুলেছি, ব্যাস। ধর্মশালার দরজায় কড়া নাড়ে অ্যালকেমিস্ট। তারপর কালো কাপড় পরা সন্ন্যাসীর সাথে কথা বলে কপটিক ভাষায়। ছেলেটাকে ঢুকিয়ে দেয় ভেতরে। আমি তার কাছে রান্নাঘর ব্যবহারের অনুমতি চেয়েছিলাম, হাসে অ্যালকেমিস্ট। ধর্মশালার পেছনের রান্নাঘরে গিয়ে আগুন জ্বালায় সে। সন্ন্যাসী একটু সীসা নিয়ে আসে, লোহার পাতে বসায় সে সেটুকু। সীসা গরম হয়ে এলে ঝোলা থেকে বের করে রহস্যময় হলুদ ডিমটা। তারপর সেখান থেকে চুলের মতো সরু একটু অংশ তুলে নেয়। মোমে মুড়িয়ে নিয়ে দিয়ে দেয় গলিত সীসার সাথে। মিশ্রণটার রং লালচে হয়ে গেছে, অনেকটা রক্তের মতো। সরিয়ে আনে সে সেটাকে, তারপর ঠান্ডা হতে দেয়। এইসব কাজ করতে করতে সে সন্ন্যাসীর সাথে গোত্রযুদ্ধ নিয়েও কথা বলে। বিরক্ত হয়ে গেছে সন্ন্যাসী। গির্জার সামনে ক্যারাভান থেমেছিল একটু সময়ের জন্য, যুদ্ধ থামার জন্য, কিন্তু ঈশ্বরের ইচ্ছাই সফল হবে, সন্ন্যাসী বলে। সত্যি? পাত্রটা ঠান্ডা হবার পর অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকে সন্ন্যাসী, ছেলেটা, দুজনেই। সীসা জমে গেছে, কিন্তু আর সীসা নেই, হয়ে গেছে স্বর্ণ। ছেলেটা জানতে চায়, আমি কি কোনোদিন কাজটা শিখতে পারব? এটা আমার জীবনের লক্ষ্য, তোমার নয়। শুধু তোমাকে দেখানোর ইচ্ছে ছিল যে কাজটা করা সম্ভব। ধর্মশালার দরজার দিকে চলে আসে তারা। সেখানে অ্যালকেমিস্ট 4টা ভাগে ভাগ করে চাকতিটাকে। সন্ন্যাসীর দিকে বাড়িয়ে দেয়, এটা আপনার জন্য। ধর্মশালায় তীর্থযাত্রীদের জন্য ভালো ব্যবহার করেন জন্যই এটা। কিন্তু আমার ভালো ব্যবহারের বিনিময়ে ভালো সম্মানীয় পাওয়া যায়, জবাব দেয় সন্ন্যাসী। আর বলবেন না কথাটা, জীবন হয়তো শুনে ফেলছে, পরের বার আর এত নাও পেতে পারেন। এবার ফিরে তাকা ছেলেটার দিকে। এটা তোমাকে দিচ্ছি, সেনাপতির কাছে যে জিনিসটুকু হারিয়েছ তার বিনিময়ে। সে বলতে নিয়েছিল যে আসলে এত স্বর্ণ দেয়নি সে, বলতে গিয়েও চুপ করে যায়। আর এটা আমার জন্য বলে এক টুকরো ঢুকিয়ে ফেলে পকেটে। যুদ্ধের সময় আমাকে মরুভূমির ভেতর দিয়ে মরুদ্যানে পৌঁছতে হবে। 4র্থ টুকরাটা বাড়িয়ে দেয় সন্ন্যাসীর দিকে। আর এটা ছেলেটার জন্য, যদি কখনো দরকার পড়ে। ছেলেটা প্রতিবাদ করে বলল, কিন্তু আমি তো গুপ্তধনের সন্ধানে বের হব, খুব কাছাকাছি চলে এসেছি। আর আমি ভালো করেই জানি তুমি তা পাবে। কেন? কারণ এর মধ্যেই তুমি 2 বার সব টাকা কড়ি খুইয়ে বসেছ। আমি বয়সী সংস্কারাচ্ছন্ন আরব, বিশ্বাস করি আমাদের প্রবাদে। একবার যা হয় তার কখনো হতে পারে না, কিন্তু যা 2 বার হয় তা 3য় বার হবেই। ঘোড়ার কাছে চলে যায় তারা। অ্যালকেমিস্ট বলল, আমি তোমাকে একটা স্বপ্নের গল্প বলতে পারি। ছেলেটা ঘোড়া আরও কাছে নিয়ে আসে। আদ্যিকালের রোমে সম্রাট টিবেরিয়াসের সময় এক ভালো লোকের 2 ছেলে ছিল। একজন সেনাবাহিনীতে কাজ করে বলে তাকে সব সময় দূর দূরান্তে থাকতে হতো। আরেকজন কবি, মাতিয়ে রাখত পুরো রোম দারুণ দারুণ কবিতায়। এক রাতে বাবার স্বপ্ন দেখে। এক দেবদূত এসে জানায় যে তাদের ছেলের কথা জানবে এবং পৃথিবীর মানুষ তার কথা বলে বেড়াবে অহর্নিশি। বাবা গর্বে উঠে বসে। সে এমন এক স্বপ্ন দেখেছে যে কোনো বাবার কাছে আরাধ্য। কিছুদিন পর বাবা ভেঙে যাওয়া রথের হাত থেকে একটা বাচ্চা ছেলেকে উদ্ধার করতে গিয়ে মারা যায়। স্বর্গে গিয়ে দেবদূতকে প্রশ্ন করে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে। দেবদূত বলে, আপনি খুব ভালো মানুষ, জীবন চালিয়েছেন ভালোভাবে, মারা গেছেন সম্মানের সাথে। এখন আপনার যে কোনো একটা কথা আমরা রাখতে পারি। আপনারা স্বপ্নে দেখা দিলে
আমার জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে। মনে হয় আমার কষ্টের ফলে আমার ছেলের কবিতা যুগ যুগ ধরে পড়া হবে। আমি আর কোনো পুরস্কার চাই না, চাই ছেলের অক্ষরগুলো দেখতে। দেবদূত লোকটার কাঁধ স্পর্শ করে। দুজনেই চলে যায় অনেক অনেক ভবিষ্যতে। সেখানে অতিকায় সব গড়ন, আর আছে হাজার হাজার মানুষ, কথা বলছে বিচিত্র সব ভাষায়। আনন্দে ডুকরে কেঁদে ওঠে লোকটা। জানতাম আমার ছেলের কবিতা অমর হবে, বিশ্বাস ছিল আমার মনে। কান্নায় ভেঙে পড়ে প্রশ্ন করে দেবদূতকে, দয়া করে বলবেন কি আমার ছেলের কোন গানটা গাইছে তারা? কাছে যায় ফেরেশতা, তারপর কোমল গলায় কথা বলে নিয়ে যায় পাশের এক বেঞ্চিতে। আপনার যে ছেলে কবি ছিলেন, তার কবিতা ছিল রোমে খুব বিখ্যাত, সবাই ভালোবাসত, উপভোগ করত মন খুলে। কিন্তু টাইবেরিয়াসের সাম্রাজ্যের পতন হলে হারিয়ে যায় কবিতাগুলো। এখন যার লেখা শুনছেন তিনি আপনার যোদ্ধা ছেলে। অবাক হয়ে দেবদূতের দিকে তাকায় ছেলেটা। অনেক দূরে কাজ করতে গিয়েছিলেন সে ছেলে, পরে প্রশাসক হন ন্যায় বিচারক আর ভালো মানুষ। এক বিকেলে তার এক চাকর অসুস্থ হয়ে পড়ে, মনে হয় সে মারা যাবে। আপনার ছেলে এক রাব্বির কথা শোনেন, লোকটা অসুস্থদের সুস্থ করে তুলতে পারতেন। এমনি বলা হতো। পথে জানতে পারেন যে লোকের খোঁজে যাচ্ছে সে আসলে ঈশ্বরের পুত্র। আরও অনেক লোক তার কল্যাণে সুস্থ হয়ে উঠেছে। তারা আপনার পুত্রকে সেই অবাক করা চিকিৎসকের দীক্ষায় দীক্ষিত করে। রোমান শাসক হয়েও তিনি গ্রহণ করেন নতুন ধর্ম। তারপর যান সেখানে যেখানে তাকে পাওয়া যাবে। জানালেন তার ভৃত্যের অসুস্থতার কথা। রাব্বির সাথে সাথে তার বাসায় যাবার জন্য প্রস্তুত। এদিকে রাব্বির চোখে চোখ রেখে দক্ষ শাসক আপনার ছেলে বুঝে যান তিনি আর কেউ নন, স্বয়ং ঈশ্বরের পুত্র। আর আপনার ছেলে এ কথাগুলো বলেছিলেন। এ হল রাব্বির কাছে বলা তার কথা, আর কখনো সে কথা ভুলে যাওয়া হয়নি। হে আমার প্রভু, আমার ছাদের তলায় আসবেন সেই সৌভাগ্য নেই, না হয় একটু কথা বলুন, তাতেই সুস্থ হয়ে উঠবে আমার ভৃত্য। অ্যালকেমিস্ট বলল, যাই করুক না কেন, পৃথিবীর প্রতিটা মানুষ এ গ্রহের ইতিহাসে একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে। সাধারণত নিজেও তা জানে না। লোকটা হাসল। এক রাখাল ছেলের কাছে জীবনের প্রশ্নগুলো এত বড় হয়ে দেখা দিবে আগে কখনো ভাবেনি সে। অ্যালকেমিস্ট বলল, বিদায়। বিদায় জানায় ছেলেটাও। মরুভূমির বুকে কয়েক ঘণ্টা ঘুরে ঘুরে হৃদয়ের সব উপদেশ অনুসরণ করে মনে করে কথাগুলো যে আসলে তার হৃদয়েই বলে দিবে কোথায় আছে গুপ্তধন। যেখানেই তোমার গুপ্তধন থাক না কেন, সেইখানে থাকবে তোমার হৃদয়ও, বলেছিল অ্যালকেমিস্ট। কিন্তু তার হৃদয় অন্য কোনো কথা বলছে। হৃদয় বলছে এক রাখাল ছেলের কথা যে সব ছেড়ে ছুড়ে অন্য মহাদেশে চলে গিয়েছিল। বলে লক্ষ্যের কথা যা অনেকে দূর দূরান্ত ঘুরে বহু শ্রম করেও পায় না। বলে ভ্রমণ, আবিষ্কার, বই আর পরিবর্তনের কথা। আরও একটা ঢিবিতে ওঠার সময় কথা বলে উঠল হৃদয়, যে জায়গা চোখে অশ্রু আনে সে জায়গার ব্যাপারে সাবধান থেকো। এখানেই আছি আমি, আর এখানেই তোমার গুপ্তধন। ধীর গতিতে ছোটখাটো পাহাড়ে ওঠে ছেলেটা। সামনে তাকায়। আকাশে গোল একটা চাঁদ ঝুলে আছে। 1 মাস হয়ে গেল রওনা দিয়েছে সে। সামনের অংশটুকু যেন সমুদ্র, সাগরের মতো ঢেউ খেলানো বালিময় প্রান্তর। অ্যালকেমিস্টের সাথে দেখা হবার সেই রাতের কথা মনে পড়ে যায় তার। চাঁদটা একেবারে নিশ্চুপ, নিশ্চুপ পুরো মরুভূমি। আরেকটা ঢিবির উপরে উঠেই তার মনটা চনমন করে উঠল। সামনে ছড়িয়ে আছে মিশরীয় পিরামিড। হাঁটু ভেঙে বসে পড়ে ছেলেটা, কান্না শুরু করে দেয়। এই লক্ষ্যের জন্য ধন্যবাদ জানায় ঈশ্বরকে, জানায় রাজার কাছে নিয়ে যাবার জন্য, বণিক, ইংরেজ, অ্যালকেমিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ জানায় এমন এক মেয়ের দেখা পাইয়ে দেওয়ার জন্য, যে বলেছিল ভালোবাসা কখনো কাউকে লক্ষ্য থেকে সরাতে পারে না। এখন সে চাইলেই চলে যেতে পারে মরুদ্যানে, ফাতিমাকে বিয়ে করে আবার হয়ে যেতে পারে রাখাল। সেই অ্যালকেমিস্টও সীসাকে স্বর্ণ বানানোর ধারা জানত। তারপরও সে থেকে গেছে মরুদ্যানের বুকে। যা জানা প্রয়োজন সব জেনে নিয়েছে সে, চাওয়ার মতোই সব পেয়েছে।
কিন্তু এখনো একটা ব্যাপার বাকি। উদ্দেশ্যগুলো পূর্ণ না হলে কখনো কোনো পরিকল্পনা আলোর মুখ দেখে না। চারপাশের বালিতে চোখ বুলায় ছেলেটা। দেখে যেখানে চোখের পানি পড়েছিল একজোড়া কাঁকড়া সেখানে ঝগড়া করছে। জানে মিশরে কাঁকড়ার যুদ্ধ ঈশ্বরের প্রতিনিধিত্ব করে। আরও এক লক্ষণ, ছেলেটা ঢিবি খুঁড়তে শুরু করে। মনে পড়ে সেই স্ফটিকওয়ালার কথা। কেউ চাইলে বাড়ির পেছনেই একটা পিরামিড বানাতে পারে। আসলে কখনোই সম্ভব নয়। সারা জীবন ধরে পাথরের উপর পাথর বসালেও সম্ভব নয়। খুঁড়েই যাচ্ছে সে, খুঁড়ে যাচ্ছে, কিচ্ছু পাওয়া যায় না। মনে পড়ে যায় অনেক শতাব্দী আগে তৈরি হতো পিরামিড। আরও খুঁড়ে চলে। ক্লান্ত পরিশ্রান্ত হয়েও সে থামে না। যেখানে অশ্রু পড়েছে সেখানে বালি সরিয়ে যায় অবিরাম। কিন্তু নেমে যাবার আগে তাকে সম্পদ পেতে হবে। কয়েকজন মানুষের পায়ের আওয়াজ পায় সে। যারা এসেছে তাদের জামা তো দেখা যায়ই না, চোখেও কাপড় বাঁধা। অবশেষে তাদের একজন প্রশ্ন করে, কি করছো এখানে? কিছু বলে না ছেলেটা। সে পেয়ে গেছে গুপ্তধন। এখন শুধু অপেক্ষার পালা। আমরা হলাম গোত্রের উদ্বাস্তু। যুদ্ধে সব কেড়ে নিয়েছে। এখন আমাদের টাকা দরকার। কি লুকাচ্ছ এখানে? কিছুই লুকাচ্ছি না। কিন্তু একজন তাকে ধরে ফেলল। আরেকজন পকেট হাতড়ে বের করে ফেলল সোনার সেই পাতটা। সে বলে, স্বর্ণ আছে এখানে। চাঁদের আলোয় দেখা যায় তাকে ধরে রাখা লোকটার চোখে মুখে মৃত্যু খেলা করছে। সে মনে হয় আরও স্বর্ণ লুকিয়ে রেখেছে মাটির নিচে। তারা ছেলেটাকে খুঁড়ে যেতে বাধ্য করে। সে আর কিছু পায় না। বিকেল নামতে না নামতেই তারা সবাই মিলে মারতে শুরু করল তাকে। ছিঁড়ে যায় কাপড় চোপড়। একটু পর তার মনে হয় মারা যাবে। মারা গেলে টাকা কোনো কাজে লাগবে? টাকা সবসময় প্রাণ বাঁচায় না, মনে পড়ছে অ্যালকেমিস্ট বলেছিল। অবশেষে সে লোকগুলোকে শুনিয়ে বলে, আমি গুপ্তধনের আশায় বালি খুঁড়ছি। দুজনকে চেপে ধরার সময় এখান থেকে গুপ্তধন পাবার ইচ্ছে প্রবল হয়। এ পিরামিডের দেশে তার ভাবনার চেয়েও বেশি গুপ্তধন আছে। এবার দলপতি এগিয়ে আসে। ছেড়ে দাও, ওর কাছে আর কিছু নেই। কে জানে কোত্থেকে চুরি করে এনেছিল সোনার টুকরোটা। বালির উপর পড়ে যায় ছেলেটা। আর যাবার সময় দলনেতা চুল টেনে বলে, আমরা চলে যাচ্ছি। সব শেষে ফিরে আসে এখানে। তারপর বলা শুরু করে এক আজব কাহিনী। স্বপ্নে বিশ্বাস করো কেন অত? প্রায় 2 বছর আগে এখানে শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখেছিলাম আমি। দেখেছিলাম যে আন্দালুসিয়ায় আছে একটা ভাঙা গির্জা। সেই গির্জার ভেতর থেকে উঠে গেছে বড়সড় একটা গাছ। গাছের তলায় পাওয়া যাবে গুপ্তধন। কিন্তু আমি এত বোকা যে সামান্য এক স্বপ্নের জন্য পুরো মহাদেশ পাড়ি দিয়ে, মরুভূমি, জঙ্গল, সাগর পাড়ি দিয়ে হন্যে হয়ে মরব। এসব আজে বাজে স্বপ্নের কোনো মূল্য দিও না কখনো। তারপর চলে গেল তারা। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় ছেলেটা। আবার তাকায় পিরামিডের দিকে, যেন দাঁত মুখ খিঁচিয়ে পিরামিডগুলো হাসছে তার দিকে তাকিয়ে। সেও একটা হাসি ফিরিয়ে দিল। মন এখন পরিপূর্ণ, কারণ সে জানে কোথায় আছে গুপ্তধন। শেষ পর্ব সামনে দেখা। রাত নেমে আসার সময় ছেলেটা হাজির হয় ছোট খালি গির্জায়। এখনো বেদির কাছেই আছে গাছটা। আজও ভাঙা ছাদ দিয়ে আকাশ দেখা যায়। ভেড়ার পাল নিয়ে আসার পর সেই রাতের কথা মনে পড়ে যায় তার। কি শান্তিময় রাত ছিল। শুধু সমস্যা বাধায় স্বপ্ন। এবার আর সে ভেড়ার পাল নিয়ে হাজির হয়নি। হাজির হয়েছে বেলচা নিয়ে। বসে প্রথমে আকাশ দেখে নেয়। তারপর কাঁধ থেকে নামায় ঝোলা। বোতল খুলে একটু মদ্যপান করে নেয়। একদিন এভাবে আকাশের নিচে সে আর অ্যালকেমিস্ট মদ খেয়েছিল। মনে পড়ে ফেলে আসা অনেক পথের কথা। সবশেষে কৃতজ্ঞ বোধ করে। ঈশ্বর তাকে গুপ্তধন পাইয়ে দিতে চায়। সে যদি একাধিকবার দেখার স্বপ্নে বিশ্বাস না করত, তাহলে দেখতে পেত না গণক মহিলাকে, রাজাকে, চোরটাকে, আরও অনেককে। যাক, তালিকা অনেক লম্বা, আর পথটা লেখা ছিল লক্ষণের সাথে।
অনেক লম্বা তালিকা সে নিজেকে শোনায়। ঘুমিয়ে পড়েছিল। জেগে উঠে দেখে মাথার উপরে ঝলমল করছে আকাশ। বিশাল গাছটার কাছে গিয়ে গোড়া থেকে শুরু করে, হে বুড়ো জাদুকর। আকাশের দিকে চোখ তোলে সে। হে বুড়ো জাদুকর, তুমি চেয়েছিলে আমি এখানেই পাই, এমনকি একখণ্ড স্বর্ণ রেখেছিলে আমার জন্য, যেন ফিরে আসতে পারি আন্দালুসিয়ার মাঠে ময়দানে। তুমি কি চাইলেই আমাকে তা পাইয়ে দিতে পারতে না? বাতাস ছাপিয়ে একটা কণ্ঠ কথা বলে ওঠে, না, আমি বলে বসলে তোমার আর পিরামিড দেখা হতো না। দেখতে দারুণ, তাই না? মুচকি হেসে আবার কাজে নেমে পড়ে ছেলেটা। আরও আধ ঘণ্টা পর প্রথম খটাং করে আওয়াজ ওঠে। পরে বেরিয়ে আসে স্প্যানিশ স্বর্ণমুদ্রা ভর্তি একটা বাক্স। আরও আছে নানা জাতের দামি পাথর, সাদা আর লাল পালক লাগানো সোনার মুখোশ, রত্নখচিত মূর্তি। এদেশ ছেড়ে গেছে অভিযাত্রীরা, এখনও মাঝে মাঝে এখানে তাদের চিহ্ন পাওয়া যায়। উরিম আর থুমিমকে বের করে সে। পাথর দুটো মাত্র একবার কাজে লেগেছিল, পরে আর দরকার পড়েনি। পথে পথে সব সময় ছিল অনেক লক্ষণ। উরিম আর থুমিমকে বাক্সে ভরে নেয় সে, কারণ এটাও এক গুপ্তধন। এমন এক রাজার কথা মনে করিয়ে দেয় গুপ্তধনটা, যার দেখা আর কখনো পাওয়া যাবে না। কথা সত্যি, যারা স্বপ্নের পিছু ধাওয়া করে, জীবন তাদের কোনো না কোনোভাবে সহায়তা করবে, ছেলেটা ভাবে। এখন তারিফায় গিয়ে 10 ভাগের 1 ভাগ দিয়ে আসতে হবে ভবিষ্যৎ বলা ওই বুড়িকে। এই বেদুইনরা আসলেই খুব বিচিত্র। তারা আশা করে অনেক অপ্রত্যাশিত ব্যাপার। তার কারণ, মরুভূমিতে বাসা ছিল এককালে। আফ্রিকার দিক থেকে শোঁ শোঁ করে বাতাস বইছে। এখন কি আবার তার মন ঘুরিয়ে দিতে চায় ল্যাভেন্ডার? এখন আর এ বাতাস মরুভূমির কথা মনে করিয়ে দেয় না, মনে করিয়ে দেয় না আক্রমণকারীদের কথা। বরং ভেসে আসে পথ চেয়ে থাকা এক নারীর গায়ের সুগন্ধি। সুগন্ধিটাকে সে চেনে। একটু একটু করে মেয়েটার গালে চুমু খেয়েছিল সে। তখন পাওয়া যায় এই নাম না জানা আতরের ঘ্রাণ। আবার হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠে ছেলেটার মুখ। এই প্রথম মেয়েটা এমন করল। ছেলেটা বলে ওঠে, আমি আসছি ফাতিমা, আমি আসছি। শুনলেন পাওলো কোয়েলহোর বিশ্বখ্যাত উপন্যাস দ্য অ্যালকেমিস্টের ৩য় ও শেষ পর্ব। এছাড়াও জনপ্রিয় উপন্যাসের বাংলা অডিও বুক শুনতে সঙ্গে থাকুন আমাদের। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বাংলা অডিবল, আপনার শ্রুতি গ্রন্থাগার।